এই এপিসোডের শুরুতেই আমরা দেখি লরি আর লকিরা অফিসার মন্ট্রিয়াল সম্পর্কে তাদের ক্লাবে বসে কথা বলছিল। ঠিক তখনই অফিসার মন্ট্রিয়াল সেখানে চলে আসেন। তিনি জানান যে চিফ তাদের সাহায্য চান একটা নতুন কেস তদন্ত করার জন্য। অফিসার মন্ট্রিয়াল পুরো ঘটনা খুলে বলেন, 2 দিন আগে একজন ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছিল। প্রথমে সবাই ভেবেছিল হয়তো সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যায় বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু এখন কেসটা মার্ডারের, কারণ মেয়েটার লাশ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ভবনের ভিতর থেকে। তার পুরা মরদেহ উদ্ধার করা হয়। আগুনে শরীর এতটা পুড়ে গিয়েছিল যে আশেপাশে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র না থাকলে তাকে শনাক্ত করা সম্ভব হতো না। তারপর অফিসার একটা ভিডিও দেখান, যেখানে আমরা দেখি অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, যেখানে মেয়েটিকে নির্মমভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। পুলিশ বলে সে এই ভিডিওটা তারপর ডিলিট করে ফেলে। পুলিশ আগে থেকেই ডাউনলোড করে রেখেছিল। অফিসার জানান মেয়েটার নাম ছিল ফেই ফিগুয়েরোয়া। লোকি প্রশ্ন করে, ক্যাম্পাস পুলিশের কাছে এত জনবল আর সুযোগ সুবিধা থাকতে আমাদের কেন সাহায্যের দরকার? অফিসার জানান যে মেয়েটাকে হয়তোবা তার সংগঠনের একজন মেরেছে। সে এক্সিমের সদস্য ছিল। এই সংগঠন মূলত ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠান আর ভলেন্টিয়ার রিলেটেড কাজ করে থাকে। যদি পুলিশ ডিরেক্ট তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে তাহলে পুরো ক্যাম্পাসেই হইচই পড়ে যাবে। সবাই বুঝে যাবে যে পুলিশ তাদের সন্দেহ করছে। তাই চিফ তাদের সাহায্য চান। লোকে জিজ্ঞাসা করে, প্রধান সন্দেহভাজন কে? অফিসার একটি ছবি দেখিয়ে বলেন, এই ছেলেটার নাম হেক্টর অ্যালভারেজ। সে ফেইয়ের সহকর্মী ছিল এবং একই সঙ্গে তার প্রেমিকও। শুধু তাই না, ফেই নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ যাকে তার সঙ্গে দেখা গিয়েছিল সেও এই হেক্টর। লোকি জানতে চায়, এই অ্যালভারেজ কি শহরের মেয়রের কারো পরিবারের কেউ? অফিসার বলেন, হ্যাঁ, হেক্টর অ্যালভারেজ আসলে মেয়র বিসেন্তে অ্যালভারেজের আপন ভাতিজা। রাজনৈতিক বিষয়, তাই তো পুলিশ ডিরেক্ট তার উপর আঙ্গুল তুলতে পারছে না। যদি ভুল প্রমাণ হয় তাহলে মেয়র তাদের একেবারে অবস্থা খারাপ করে ফেলবে। লোকি বলে, চিন্তা করবেন না, এবার থেকে কেসটা আমরা সামলাচ্ছি। নতুন কোনো তথ্য পেলেই আপনাকে জানাবো। অফিসার চলে যাওয়ার পর লোকি তার টিমকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয়। সে বলে সময় খুবই কম, তাই দুপুরের বিরতির মধ্যেই যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। তারপর লোকি লরি আর জেমিকে পাঠিয়ে দেয় স্টুডেন্ট এক্সিকিউটিভ কমিটির অফিসে, যাতে তারা ফেইয়ের সহকর্মীদের সঙ্গে কথা বলতে পারে। আর লোকি নিজে চলে যায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে। জেমি অবশ্য লোকির সঙ্গে যেতে চেয়েছিল। সে বলে, তোমার সঙ্গে থাকলে অনেক কিছু শিখতে পারবো। সেরার কাছ থেকে তো কিছু শেখা উচিত। কিন্তু লোকি বুঝিয়ে দেয় যে লরিও এখন অনেক এক্সপার্ট হয়ে উঠেছে। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখার সুযোগ আছে। তারপর লরি আর জেমি একসঙ্গে এক্সিকম অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথ শুরু হয় তাদের কিছু খুনসুটি নিয়ে। মানে আগের মতোই জেমি লরির সঙ্গে একটু ভাব নিতে থাকে। তারপর হঠাৎ তারা সামনে ম্যাগিকে পায়। লরি তো ম্যাগিকে দেখেই চিনে ফেলে। ম্যাগি জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? পথ ভুলে এসে গেছো নাকি? লরি বলে, আমরা এখানে ইচ্ছা করেই এসেছি, কারণ তারা ফেইয়ের নিখোঁজ হওয়া এবং হত্যাকাণ্ডের তদন্ত করছে। আর এই কারণেই তারা হেক্টর অ্যালভারেজের সঙ্গে কথা বলতে চায়। ম্যাগি জানিয়ে দেয় যে সে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তার দাবি, ফেইয়ের মৃত্যুর ঘটনা এক্সিকম ইতিমধ্যে নিজেদের অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে, তাই বাইরের কারো হস্তক্ষেপের কোনো দরকার নেই। সে ক্লিয়ারলি লরিকে ফিরে যেতে বলে, কিন্তু লরি বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেয়, একই কেসে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে তদন্ত হলে ক্ষতি কি? অনেক সময় বাইরের কারো চোখে এমন কিছু ধরা পড়ে যা ভিতরের মানুষরা দেখতে পায় না। ম্যাগি এসব শুনে রাজি হয়ে যায়, কিন্তু বলে তারা শুধু হেক্টরের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু অফিসের ভিতরে ঢুকতে পারবে না। জেমির মাথায় তখন অন্য প্রশ্ন ঘুরে। সে খেয়াল করে যে ম্যাগি তাকে দেখেই একটু চমকে উঠেছিল। শুধু সে না, আগে লোকিও জেমিকে দেখে একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। জেমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার চেহারায় এমন কি আছে? লরি তখন বিষয়টা খুলে বলে। সে জানায়, জেমির চেহারা, ব্যক্তিত্ব, এমনি কি লাল চুল আর বেনি তাদের মৃত বন্ধু রিয়ার সঙ্গে মিলে যায়। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় হেক্টর অ্যালভারেজ। লরি নিজের এবং জেমির পরিচয় দিয়ে বলে তারা কিউইডি ক্লাব থেকে এসেছে।
আর ফেইয়ের কেস নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চায়। হেক্টর চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলে, এখানে কথা বলা ঠিক হবে না, চলুন পার্কিং লটে যাই। তারাও কোনো আপত্তি না জানিয়ে তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। লরি যখন ফেইয়ের মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করতে চায়, এটা শুনে হেক্টরের চেহারা চেঞ্জ হয়ে যায়। সে কষ্টের সঙ্গে জিজ্ঞাসা করে, তোমরাও কি মনে করো আমি ফেইকে হত্যা করেছি? আমি কি সত্যি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে এরকম করতে পারি? সবাই ভাবছে আমি একদম স্বাভাবিক আছি, কিন্তু বাস্তবে সে নিজের কষ্টটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। লরি তাকে শান্ত করে বলে, তাকে অপরাধী ভেবে তারা আসেনি। ফেইয়ের সঙ্গে থাকা প্রত্যেক মানুষের সঙ্গে তারা পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করছে। এরপর আসল জিজ্ঞাসাবাদ শুরু হয়। হেক্টর জানায়, 2 দিন আগে দুপুরের বিরতির পর সে শেষবার ফেইয়ের সঙ্গে দেখা করেছিল। তখন তারা তাদের অফিসে ছিল, আর ম্যাগি তাদের কিছু কাগজপত্রের কাজ দিয়েছিল। কাজ শেষ হওয়ার পর দুইজন নিজ নিজ ক্লাসে ফিরে যায়। তবে যাওয়ার আগে ঠিক হয়েছিল পরের বার পার্কিং লটে দেখা করবে। হেক্টর তার আর ফেইয়ের মধ্যে হয়ে যাওয়া মেসেজগুলোও দেখায়, যেখানে পার্কিং লটে আসার কথা বলা হয়েছিল, কিন্তু সেই দেখা আর কখনোই হয়নি। হেক্টরের ধারণা, পার্কিং লটে আসার আগে ফেই অন্য কারো সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর সেই ব্যক্তি সম্ভবত তাকে হত্যা করেছে। লরি জানতে চায়, ফেই কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই সম্পর্কে তার কোনো ধারণা আছে কি না। হেক্টর জানায়, ফেই কখনো তাকে কিছু বলেনি, তবে তার সন্দেহ হয়েছিল একজন অজানা লোককে দেখে। সেই লোকটাকে কয়েকবার ফেইয়ের সঙ্গে কথা বলতে দেখেছিল। লোকটার মুখ ঠিক মতো মনে নেই, কিন্তু একটা অদ্ভুত বিষয় এখনো মনে আছে। লোকটার মুখে সবসময় একটা ললিপপ থাকতো। তারপর লরি হেক্টরের নাম্বারটা নিয়ে নেয় আর বলে প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করবে। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি লোকি স্কুলের সিসিটিভি ফুটেজগুলো দেখছিল। হঠাৎ একটি ভিডিওতে ফেইকে দেখে সে বলে উঠে, ওই তো ফেই। এরপর আমরা দেখি লরি আর জেমি নিজেদের মধ্যে হেক্টরের কথাগুলো বিশ্লেষণ করছিল। জেমি বলে, যদি হেক্টর মিথ্যা বলে তাহলে সে সত্যি অসাধারণ অভিনেতা, কারণ পুরো ঘটনাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কিন্তু লরি এখনও নিশ্চিত না। তার মতে সে এখনও হেক্টরকেই সন্দেহ করছে, আর ললিপপ আলা সেই রহস্যময় ব্যক্তি, যাকে সে আগে হসপিটালেও দেখেছিল বলে মনে হচ্ছে। এরপর আমরা দেখি লোকি সেখানে তদন্তের ফলাফল নিয়ে আসে। সে জানায় সে 2টি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ দেখেছে, একটা স্কুল ভবনের প্রবেশপথ আর একটা মূল গেট। লোকি বলে, বিকাল 4:15 ফেইকে শেষবার স্কুল ভবন থেকে বের হতে দেখা যায়, কিন্তু পরে আর মেইন গেট দিয়ে ক্যাম্পাস ছেড়ে বের হতে দেখা যায়নি। মানে তার খুন হয়েছে ক্যাম্পাসের ভিতরেই। কিন্তু লোকি জানায় এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা, কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও স্পষ্ট প্রমাণ করে যে ফেইকে বিশ্ববিদ্যালয়ের বাইরে হত্যা করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ফেই ক্যাম্পাসের বাইরে গেলে তাকে গেটের সিসিটিভি ফুটেজে কেন ধরা হলো না? এরপর আরেকটা সূত্র, বিকেল 4:12 হেক্টরের ফোনে ফেইয়ের একটা মেসেজ আসে। সেখানে সে লিখেছিল, আমি পার্কিং লটের দিকে আসছি। অর্থাৎ ফেই সত্যি পার্কিং লটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর লোকি সবাইকে একটা বিষয় বুঝিয়ে বলে, মূল গেটের ক্যামেরা শুধু হেঁটে বের হওয়া ছাত্রছাত্রীদের রেকর্ড করে, তাই যদি ফেইকে সেখানে দেখা না যায় তার মানে সে হেঁটে বের হয়নি। তাহলে কিভাবে ক্যাম্পাস ছাড়ল? কয়েক সেকেন্ড ভেবে জেমি হঠাৎ বলে উঠে, গাড়িতে। লোকি সঙ্গে সঙ্গে সম্মতি জানায়। তার মতে খুনি সম্ভবত নিজের গাড়িতে করেই ফেইকে ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছিল। তাই গেটের ক্যামেরায় তাকে আলাদাভাবে দেখা যায়নি। আর বড় বিষয় হলো, ফেইকে জোর করে গাড়িতে উঠানো হয়নি, সে নিজের ইচ্ছাতেই গাড়িতে উঠেছিল। তাই খুনি তার পরিচিত কেউই। সবকিছু ক্যালকুলেশন করে হেক্টরের দিকেই সব প্রমাণ দাঁড়াচ্ছে। ঠিক তখনই লোকি আরেকটা প্রশ্ন করে। সে বলে, যদি সত্যি হেক্টর তখন ফেইকে নিয়ে চলে যায়, তাহলে বিকেল 4:50 তার ফোনে ফেইয়ের কাছ থেকে যে মেসেজ এসেছিল সেটা কে পাঠিয়েছিল? তখন জেমি বলে, ওই মেসেজটা আসলে ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছিল, যাতে হেক্টরের জন্য একটা শক্তিশালী এলিবাই তৈরি হয়। অর্থাৎ সবাই যেন বিশ্বাস করে ফেই তখনও জীবিত ছিল এবং নিজের ইচ্ছাতেই হেক্টরের সঙ্গে যোগাযোগ করেছিল। লোকি বলে, হেক্টর তার গাড়িতে কিছু একটা ব্যবহার করেছিল, যার কারণে ফেইকে অজ্ঞান করে ফেলেছে, আর তার ফোন থেকে নিজেকেই মেসেজ পাঠায়। এরপর রাতনামা পর্যন্ত অপেক্ষা করে। তারপর অজ্ঞান ফেইকে বিশ্ববিদ্যালয়ের পাশে সেই পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
জেমি অবাক হয়ে বলে, তাহলে পুরো মেসেজটা নকল ছিল? লরি বলে, হ্যাঁ, ঠিক তাই। লকি বলে, তারা এখনও কাউকে কোনো কিছু বলতে পারবে না, কারণ তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই। শুধু অনুমানের উপর দাঁড়িয়ে মেয়রের ভাতিজার বিরুদ্ধে অভিযোগ তুললে পুরো কেসটা বেঁচতে যাবে। লরি হতাশ হয়ে জিজ্ঞাসা করে, তাহলে আমরা প্রমাণ কিভাবে পাবো? লকি বলে, আমরা প্রমাণ খুঁজব না, আমরা প্রমাণ তৈরি করব। সে বলে, গ্যাসলাইটিং নামে একটা টেকনিক আছে। তার বিশ্বাস, হেক্টর মনে করছে সে নিখুঁত অপরাধ করেছে, কিন্তু যদি তাকে কোনোভাবে বোঝানো যায় যে অপরাধ স্থলে এমন একটি প্রমাণ রয়ে গেছে যা পুলিশ যে কোনো সময় খুঁজে পাবে, তাহলে সে নিজেই আতঙ্কিত হয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসবে। লকি লরিকে জিজ্ঞাসা করে, হেক্টরের ফোন নাম্বার আছে কি না। লরি ফোন নাম্বারটা দিয়ে দেয়। তারপর লকি তাকে মেসেজ করে যে বিকাল 4:30টায় পরিত্যক্ত ভবনে দেখা করো। লকি বলে, হেক্টর এই মেসেজ পড়েই ভাববে যে অপরাধস্থলে এমন কিছু পড়ে আছে যা অন্য কেউ খুঁজে পেয়েছে, আর সেই ভয়ে সে সবকিছু সেখানে সরাতে ছুটে যাবে। সব পরিকল্পনা শেষে নির্ধারিত সময়ের আগেই সেই পরিত্যক্ত ভবনে তারা পৌঁছে যায়। চারিদিকে তারা লুকিয়ে অপেক্ষা করতে থাকে। লকি আস্তে আস্তে বলে, এখন শুধু আমাদের শিকারের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে। হেক্টর ভবনে ঢুকতেই লকি জেমিকে ইশারা করে বলে, রেকর্ডিং শুরু করো। জেমি সঙ্গে সঙ্গে লুকানো ক্যামেরা চালু করে দেয়। এরপর লকি নাটক শুরু করে। সে মাটিতে পড়ে থাকা একটি এক্সিকিউটিভ কমিটির ব্যাজ তুলে ধরে বলে, এটাই কি খুঁজছিলে? হেক্টর প্রথমে অবাক হয়ে যায়, তারপর বুঝতে পারে সামনে যে দাঁড়িয়ে আছে সে কিউডি ক্লাবের লকি। লকি বলে, এই ব্যাজটা সে অপরাধস্থলে তদন্ত করতে গিয়ে পেয়েছে। তার বিশ্বাস এটা হেক্টরের, কিন্তু সে বিষয়টা অস্বীকার করে। লকি তখন ঠান্ডা মাথায় বলে, তুমি ফেইকে এখানে আগুনে পুড়িয়ে মেরেছ। হেক্টর রেগে যায়। সে বলে, এই ব্যাজ দিয়ে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। লকি তখন বলে, ব্যাজটা আগে তোমার ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এতে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে। লকি বলে, এই ব্যাজটা পুলিশকে দিয়ে বলবে এটা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। এসব শুনে লরি আর জেমি তো অবাক হয়ে যায়, কারণ লকি এখানে দাঁড়িয়েই প্রমাণ তৈরি করে ফেলেছে। তারপর সে বলে, শুধু তাই না, লুকানো ক্যামেরায় তোমার এখানে আসার পুরো ভিডিও রেকর্ড হয়েছে। কিন্তু হেক্টর এতেও হার মানে না। সে বলে, তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না। তারপর আমরা দেখি লকি লরি আর জেমিকে ডাক দেয়। তারাও হেক্টরের সামনে চলে আসে, কিন্তু হেক্টর স্মাইল করে আর বলে, তোমরা আমার সবকিছু রেকর্ড করেছ, তাতে কি? আজকের দিনে এআই দিয়ে ভিডিও অডিও বদলে ফেলা যায়। আদালতে আমি সহজেই এটা নকল বলবো। তারপর হেক্টর একটা রহস্যময় নাম বলে। সে মরিয়াটি শব্দটা উচ্চারণ করে, যেটা শুনে লকির চোখ বড় হয়ে যায়। লকি বলে, তাহলে কি মরিয়াটি তোমাকে নিজের প্রেমিকাকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছে? হেক্টর বলে, সব দোষ ফেইয়ের। সে আমার খুব কাছাকাছি চলে এসেছিল। আমি তো শুধু তার সঙ্গে অ্যাক্টিং করছিলাম। উদ্দেশ্য ছিল শুধু ফেইয়ের বিশ্বাস অর্জন করা। কিন্তু ধীরে ধীরে সে সত্যি ফেইকে ভালোবেসে ফেলেছিল। সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন সে জানতে পারে এক্সিকিউটিভ কমিটি তাকে গোপনে তদন্ত করছে, কারণ তার নাম জড়িয়ে আছে ড্যানিয়েল জেরোনিমো নামে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে। হেক্টর আরও জানতে পারে এই তদন্তের জন্য ফেইকে ব্যবহার করা হচ্ছিল, তার উপর নজর রাখার কাজ। এই বিশ্বাসঘাতকতার জন্য সে ফেইকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। হেক্টর বলে, আমি এটা করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি যদি ব্যর্থ হতাম তাহলে আমি নিজেই বেঁচে থাকতাম না। লোকে বুঝতে পারে হেক্টর কাকে ইঙ্গিত করছে। সে বলে, মরিয়াটি। যারা ব্যর্থ হয় তাদের কাউকে বাঁচিয়ে রাখে না, তাই তো? তারপর হঠাৎ হেক্টর ঠান্ডা গলায় বলে, তাই এবার তোমাদের মরার পালা। এই কথা বলে সে তাদের উপর আক্রমণ করা শুরু করে। লরি আর জেমি আতঙ্কে চিৎকার করতে থাকে। লকিও তার সঙ্গে লড়াই করে। পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায়। কোনোভাবে সুযোগ বুঝে লকি হেক্টরকে পরাস্ত করতে সক্ষম হয়। লড়াই শেষ হতেই জেমি দৌড়ে এসে জিজ্ঞাসা করে, লকি, তুমি কি ঠিক আছো? লকি উঠে দাঁড়িয়ে লরিকে থ্যাংক ইউ বলে। সে বলে, তোমার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হয়তোবা আজ বাঁচতে পারলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, লকি বলে, আমাদের প্ল্যানের দ্বিতীয় ধাপ বাকি। লরি অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করে, মানে?
আমরা কি এখনো সেই সাজানো প্রমাণের পরিকল্পনা চালিয়ে যাব? এমনি কি পুলিশের কাছে মিথ্যা বলবো? লোকি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমার আর কোনো উপায় নেই। যদি আজ হেক্টরকে জেলে পাঠানো না হয়, তাহলে মরিয়াটির কারণে আরও অনেক নিরীহ মানুষ মারা যাবে। তারপর লোকি অফিসার মন্ট্রিয়ালকে কল করে আর বলে, আমরা খুনির মুখোমুখি হতে যাচ্ছি। আর কলটা কেটে দেয়। কল কাটার পর লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি অফিসারকে সত্যি বললে না কেন? লোকি বলে, ব্যাখ্যা করার সময় নেই। আগে তোমাদের একটা কাজ করতে হবে। তোমরা দুইজন মিলে আমাকে জুড়ে করে ঘুষি মারো, যতটা জুড়ে পারো। তারা দুইজন তো অবাক হয়ে যায়। লোকি বলে, পুলিশ যখন আসবে তখন তার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন থাকতে হবে। তাহলে সবাই বিশ্বাস করবে যে হেক্টরের সঙ্গে সত্যি প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। তারপর আমরা দেখি লরি লোকিকে খুব জোরে একটা ঘুষি মারে। তারপর সেখানে চিফ আর অফিসার মন্ট্রিয়াল চলে আসেন। লোকি জানায় যে হেক্টরই প্রথমে তাদের উপর হামলা করেছিল আর তার কাছে বাটারফ্লাই নাইফও ছিল। চিফ তাদের এত বড় ঝুঁকি নেওয়ার জন্য একটু বকাঝকা করেন, তবু স্বীকার করেন যে এই তিনজনের সাহায্য ছাড়া মামলাটি এতদূর এগোতো না। তারপর আমরা দেখি জেমি আর লরি সুযোগ বুঝে অফিসার মন্ট্রিয়ালের ফোন ধার চায়। সে তাদের হাতে ফোনটা দিয়ে দেয় যাতে বাড়িতে একটা মেসেজ পাঠানো যায়, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্যরকম। সে অফিসারের ফোনের কল লগে থাকা শেষ 10টি নাম্বার গোপনে দেখে নেয়। অর্থাৎ সে মরিয়াটির সঙ্গে জড়িত কি না সেই রহস্য এখন তাদের সমাধান করার পালা। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।